1000 বছর আগের একটা ঘটনা। সোমপুর রাজবংশের একটা মঠ, যেখানে প্রধান সন্ন্যাসী বুদ্ধের সামনে ধ্যান করছিলেন। তখন তার শিষ্য বোধিভদ্র কিছু গ্রামবাসীকে নিয়ে সেখানে আসে। তারা জানায় আরেক শিষ্য বজ্রকেতু ও তার সঙ্গীরা গ্রামের 3 তরুণীকে অপহরণ করেছে। প্রধান সন্ন্যাসী যখন বজ্রকেতুর মুখোমুখি হন, তখন জানতে পারেন সে 3টি মেয়ের মাথা কেটে লর্ড হেরুকের পায়ে উৎসর্গ করেছে। সেখানে লর্ড হেরুক ও মাতার একটি মূর্তি ছিল, যা অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছিল, যা দেখে প্রধান সন্ন্যাসী ভীষণ রেগে যান। এরপর দৃশ্য বর্তমান সময়ে অর্থাৎ আজকেই দিনে আসে। দেখা যায় শুভ নামের একজন ব্যক্তি একটি সস্তা জমি কিনতে যাচ্ছে, যেটিকে লোকেরা ভুতুড়ে বলে, কিন্তু সে এসব বিশ্বাস করে না। যদিও তার মনে একটু ভয় ছিল, তবুও সে এগিয়ে যায়। এদিকে শুভর ভাবি উর্মি, যিনি আর্থরাইটিসের রোগে ভুগছেন, পায়ে সমস্যার কারণে ওপরতলা থেকে নিচতলায় নামতে পারেন না, তাই তার গৃহকর্মী আতসীকে বাগান পরিষ্কার করতে বলেন। বাগানে কাজ করতে গিয়ে আতসী হঠাৎ সেই 1000 বছরের পুরনো লর্ড হেরুকের মূর্তিটি খুঁজে পায়। সে মূর্তিটি নিয়ে এসে পূজার ঘরে রাখে, আর তখনই মূর্তিটি জ্বলজ্বল করতে শুরু করে, অর্থাৎ অশুভ শক্তি সক্রিয় হয়ে ওঠে। অন্যদিকে শুভ যখন প্লটের কাছে পৌঁছায়, তখন সে একটি মেয়ের কণ্ঠ শুনতে পায়, যে তাকে সেখান থেকে চলে যেতে বলে। হঠাৎ মাটি থেকে একটি ভয়ঙ্কর হাত বের হয়ে তার পা ধরে ফেলে। ঠিক তখনই সেখানে কৃষ্ণা আনন্দা মহাত্রা নামের এক তান্ত্রিক এসে তার শক্তি দিয়ে শুভকে বাঁচায় এবং সেই আত্মাকে দূর করে। পরে পুলিশ এসে মাটির নিচে একটি মহিলার কঙ্কাল খুঁজে পায়। জানা যায় 4 বছর আগে তাকে হত্যা করে সেখানে পুঁতে রাখা হয়েছিল। তার আত্মা মুক্তি চাচ্ছিল। কৃষ্ণা সব তথ্য পুলিশকে দিয়ে দেন। শুভকে হাসপাতালে নেওয়া হয়, কারণ তার পায়ের ভালোই আঘাত লেগেছিল। পরে এক ইন্সপেক্টর জানায় কৃষ্ণা একজন শক্তিশালী তান্ত্রিক, যাকে গ্রামবাসীরা অগম বাগিশ নামে চেনে। অনেকে বলে তার অসাধারণ শক্তি আছে, এমনকি কেউ কেউ মনে করে তার বয়স 400 বছরের বেশি। তিনি কোথা থেকে এসেছেন সেটা কেউই জানে না। তিনি খুবই রহস্যময় একজন ব্যক্তি, এমনকি তিনি আদৌ মানুষ কিনা সেটাও কেউ নিশ্চিত নয়। এদিকে উর্মির বাড়িতে দেখা যায় তার স্বামী বলছে যে সে তাদের মেয়ে তিতিলিকে কলকাতায় পড়তে পাঠাবে, কিন্তু উর্মি এতে একেবারেই রাজি নয়। তার মতে তিতিলি ঠিকমতো পড়াশোনা করে না, সদ্য পরীক্ষা দিয়েছে, ভালো ফল করলে তারপর দেখা যাবে। তাছাড়া তিতিলির স্মার্টফোন ব্যবহার নিয়েও তার আপত্তি ছিল, কারণ সে সব সময় ফোনেই ব্যস্ত থাকে। এই কারণে তার 2 বোন অঙ্কিতা ও অন্তরা তাকে নিয়ে প্রায়ই ঠাট্টা করত। তারা আসলে শুভর মেয়ে। আর এখানে একটা বিষয় জানা দরকার, শুভ আসলে উর্মির স্বামীর ছোট ভাই। এরপর দেখা যায় কৃষ্ণা ধ্যানে বসে দেখতে পায় শুভর পুরো পরিবারকে নির্মমভাবে মেরে ফেলা হয়েছে, এমনকি তিতিলির কাটা মাথাও দেখতে পায়। ঠিক তখনই প্রধান সন্ন্যাসী দিবাঙ্করের আত্মা তার সামনে এসে হাজির হয় এবং বলে সময় এসেছে 1000 বছরের পুরনো সেই অভিশাপ ভাঙার। গুরুর এই আদেশ শুনে কৃষ্ণার সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে যায়। এদিকে উর্মি চিন্তিত হয়ে শুভর কাছে জানতে চায় তার চোট কিভাবে লাগল। তার তো গত রাতেই আসার কথা, সে কি জমিটা দেখেছে? শুভ বলে পরে সব কথা বলবে। উর্মি জানায় শুভর স্ত্রী রিমা বাইরে গেছে। তখন শুভ রিমাকে ফোন করে বলে যে সে শপিং করতে গিয়েছিল। রিমা জানায় সে ক্যাব পাচ্ছে না, তাই হেঁটে বাড়ি ফিরছে এবং প্রায় পৌঁছে গেছে। ফোন কেটে দেওয়ার পর হঠাৎ একটি মহিলা আত্মা তাকে আক্রমণ করে। এরপর কৃষ্ণা শুভর বাড়িতে এসে জানায় যে তাদের পরিবার বিপদের মধ্যে আছে। আর এখানেই প্রথম এপিসোড শেষ হয়। দ্বিতীয় এপিসোড শুরু হয় বর্তমান সময় থেকে 20 বছর আগের একটি ঘটনা দিয়ে। সেখানে 8-10 বছরের একটি ছেলে টেনিয়া এবং তার মা মায়ারানীকে দেখা যায়। তারা একসঙ্গে থাকে। মায়ারানীর স্ত্রী নেই, তিনি মাছ কাটছিলেন। তখন টেনিয়া খুব রেগেছিল, কারণ বাইরে একটি কুকুর ঘেউ ঘেউ করছিল। সে বারবার রাগ কুকুরের ওপর দেখাচ্ছিল, কিন্তু তার মা তাকে শান্ত করে বলে ও তো একটা কুকুর, এত রাগ করার কি আছে। কিছুক্ষণ পর মায়া বাইরে যায় এবং টেনিয়াকে মাছের দিকে খেয়াল রাখতে বলে, কিন্তু ফিরে এসে দেখে টেনিয়া ঘরে নেই, আর মাছ কাটার দাও নেই। বাইরে গিয়ে খুঁজতে গিয়ে সে জানতে পারে টেনিয়া সেই কুকুরটিকে মাছ কাটার দা দিয়ে মেরে ফেলেছে, এই বলে যে এখন আর সে কখনো ঘেউ ঘেউ করবে না। অর্থাৎ ছোটবেলা থেকেই টেনিয়ার মধ্যে নিষ্ঠুরতা ছিল। এরপর আবার বর্তমান সময় ফিরে এসে দেখা যায় কৃষ্ণা শুভর পুরো পরিবারকে জানাচ্ছে যে তারা বড় বিপদের মধ্যে রয়েছে। কৃষ্ণা জিজ্ঞেস করেন তার পরিবারের সবাইকে বাড়িতেই আছে। তখন শুভ বলে তার স্ত্রী শপিং করতে গেছে। ঠিক তখনই সেখানে তিতলি আসে। তিতলিকে দেখে কৃষ্ণা খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ সে জানে যদি কিছু
কিছু না করা হয় তাহলে এই নিরীহ মেয়েটার বিপদ হতে পারে। সে তার ধ্যানে এই পরিবারকেই বিপদের মধ্যে দেখেছিল। এদিকে রিমাকে দেখা যায় তাকে একটি মহিলা আত্মা তাড়া করছে। সে খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই শুভ আর কৃষ্ণা সময় মতো সেখানে পৌঁছে যায়। কৃষ্ণা পবিত্র ছাই মাটিতে ছড়িয়ে বুঝতে পারে সেখানে একটি প্রতিশোধ পরায়ণ আত্মা আছে। তাই সে শুভ ও রিমাকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। তবে অদ্ভুত বিষয় হল, যদি আত্মাটা রিমাকে মারতেই চাইত তাহলে অনেক আগে পারত, কিন্তু সে তা করেনি। আত্মাটা শুধু তাকে ভয় দেখাচ্ছে। এরপর দেখা যায় মাধুরী নামের একটি মেয়ে কলকাতায় ক্যাবের জন্য অপেক্ষা করছে, কিন্তু কোনো ক্যাব থামছে না। তখন এক ছেলে এসে তাকে নিজের গাড়িতে লিফট দেয়। অনেকবার না বলার পরও ছেলেটি জোরাজুরি করায় সে উঠে পড়ে, কারণ ছেলেটি বলে জায়গাটা নিরাপদ নয়। অন্যদিকে শুভর বাড়িতে তার পুরো পরিবারকে দেখা যায়। তার বড় ভাই একজন ফিজিক্সের অধ্যাপক এবং সে কৃষ্ণার কথা একদমই বিশ্বাস করে না। তার মতে রিমা শুধু হ্যালুসিনেশন দেখছে। সে কৃষ্ণাকে প্রতারক বলেও অপমান করে, মনে করে সে টাকার জন্য এসব করছে। তবে কৃষ্ণা শুভকে নিজের ফোন নাম্বার দিয়ে বলে যদি কখনো সাহায্যের দরকার হয় যেন দেরি না করে তাকে ফোন করেছে। অর্থাৎ শুরুতে মানুষ কাকে ভণ্ড মনে করে তারপর বিপদে পড়ে ঠিকই তাকে স্মরণ করে। এসবে সে অভ্যস্ত হয়ে গেছে। এরপর কৃষ্ণা সেখান থেকে চলে যায়। রাতে দেখা যায় স্যামি তিতলির মেসেজের কোনো উত্তর দিচ্ছে না, কারণ যে ছেলেটি মাধুরীকে লিফট দিয়েছিল সেই আসলে স্যামি, তিতলির বয়ফ্রেন্ড। আর দেখতে সে মোটেও ভালো মানুষ মনে হয় না। রাতে অঙ্কিতা বাথরুমে গেলে সেখানে সে এক ভয়ানক আত্মার উপস্থিতি টের পায়। সে ভয়ে বাইরে এসে পড়ে আর সবাই তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু সে এতটাই আতঙ্কিত ছিল যে ঠিকমতো কিছু বলতে পারে না। অন্যদিকে গাড়ির ভেতরে স্যামিকে দেখা যায় সে মাধুরীকে একটি নির্জন জায়গায় নিয়ে যাচ্ছে। মাধুরী বুঝতে পারে সে কোনো বিপদে পড়তে যাচ্ছে। যখন সে পুলিশে ফোন করতে যায় তখন স্যামি তার মাথা গাড়ির ড্যাশবোর্ডে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এদিকে কৃষ্ণা তার ধ্যানমগ্নে দেখে 1000 বছর আগে বজ্রকেতু ও তার সঙ্গীরা কিভাবে সেই 3টি মেয়েকে জঙ্গল থেকে অপহরণ করেছিল, মানে গ্রামবাসীদের কথাই সত্যি ছিল। বর্তমানে দেখা যায় স্যামি ফোনে তিতলির সঙ্গে কথা বলতে বলতে তার কাছ থেকে দুষ্টু ছবি চাইছে, কিন্তু তিতলি না করে দেয়। ঠিক তখনই তার মা উর্মি এসে পড়ে এবং তাকে বকাঝকা করে। উর্মি বলে তার বাবা তাকে পড়াশোনার জন্য কলকাতায় পাঠাতে চেয়েছিল, কিন্তু এখন আর কোথাও যাবে না। সে সবসময় ছেলেদের সঙ্গে কথা বলে। এতে তিতলি খুব রেগে যায়, কারণ সে কলকাতায় যেতে চেয়েছিল পড়াশোনা করার জন্য এবং স্যামির সঙ্গে দেখা করার জন্য। রাগের মাথায় সে বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। তারপর হঠাৎ সিদ্ধান্ত নিয়ে স্যামির জন্য নিজের কিছু ছবি তুলে তাকে পাঠিয়ে দিবে, কারণ তার মনে হচ্ছিল একমাত্র স্যামিই তাকে ভালোবাসে, তার মা বাবা নয়। অর্থাৎ তিতলি এখনও অল্প বয়সী, সে ঠিক ভুল বোঝার মতো পরিপক্ক হয়নি। এরপর দেখা যায় স্যামি একটি মাংসের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। যখন সে মাংস কাটতে দেখে তখন তার অতীতের কিছু স্মৃতি ফিরে আসে, আর হঠাৎ তার হাতে একটি তীরের চিহ্ন ফুটে ওঠে, যার কারণে তার হাতে চুলকানি শুরু হয় এবং সে খুব অস্থির অনুভব করতে থাকে। এরপর স্যামি তার আড্ডায় যায়, যেখানে তার 2 বন্ধুর সঙ্গে দেখা হয়। তখন জানা যায় তাদের দলে আরও 2 জন ছিল, মানে তারা মোট 3 জন মিলে কাজ করত। আসলে এই 3 জন মিলে মেয়েদের অপহরণ করত, যাদের তারা বোনাস বলত। এরপর সেই মেয়েদের টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিত, আর এই কাজ করেই স্যামি তার বিলাসবহুল জীবনযাপন চালাত। এমনকি তার বন্ধুরাও মেয়েদের সঙ্গে দুষ্টু কাজও করত। এদিকে তিতলি ইতিমধ্যেই স্যামিকে ছবি পাঠিয়ে দিয়েছে। সেই ছবি দেখে স্যামি তার বন্ধুদের বলে খুব শিগগিরই আরেকটা বোনাস আসছে, যেটা খুব ভালো হবে, এমনকি পরের বছরের বোনাস হিসেবেও ধরা যায়। অর্থাৎ সে তিতলিকেও বিক্রি করার পরিকল্পনা করেছিল। আর এখানেই 2য় এপিসোড শেষ হয়। 3য় এপিসোডের শুরুতে আমরা একটি বস্তি এলাকা দেখতে পাই। সেখানে এক মহিলা গোসল করছিল আর কেউ একজন লুকিয়ে তা দেখছিল এবং ভিডিও করছিল। যখন সে টের পায় মহিলা চিৎকার করে, তখন তার স্বামী এবং আশেপাশের কিছু লোক সেই ছেলেটির পিছু নেয়। সে আর কেউ নয়, বড় হয়ে যাওয়া টেনিয়া। অর্থাৎ সে অনেকটাই বিকৃত মানসিক হয়ে গেছে। লোকগুলো টেনিয়াকে মারতে শুরু করে, কিন্তু টেনিয়া উল্টো তাদেরই মারধর করে পালিয়ে যায়। তখন জানা যায় সে টাকার বিনিময়ে মহিলাদের গোসলের ভিডিও বিক্রি করত। অর্থাৎ ছোটবেলা থেকেই সে এসব কাজ করত। তার মধ্যে এক ধরনের নিষ্ঠুর ও বিকৃত স্বভাব ছিল। বর্তমান সময়ে দেখা যায় উর্মি তার নতুন কাজের মেয়ে লতাকে কিছু নির্দেশ দিচ্ছে। উর্মি নিজে পা ব্যথার কারণে উপরে উঠতে পারে না, তাই লতাকে উপরের তলায় গিয়ে পূজা করতে বলে। লতা 3য় তলায় গিয়ে পূজা শুরু করে এবং সেখানে লর্ড হেরুকের মূর্তিটিও দেখে সেটাকেও পূজা করে, এমনকি মূর্তিটির সামনে জবা ফুলও অর্পণ করে। এর প্রভাব নিচের তলাতেও পড়ে। হঠাৎ করে একটি প্রদীপ নিজে নিজেই নিভে যায়।
অর্থাৎ অভিশাপ আবার সক্রিয় হয়ে ওঠে। এদিকে উর্মি ঘুমাচ্ছিল। হঠাৎ সে নিচতলা থেকে কারো কান্নার শব্দ শোনে। অনেক কষ্ট করে নিচে গিয়ে দেখে তিতলি উল্টো দিকে মুখ করে কাঁদছে। উর্মি কাছে গিয়ে ডাকতে তিতলি ঘুরে দাঁড়ায়, কিন্তু সেটা আসলে তিতলি ছিল না, বরং অন্য এক মেয়ের আত্মা। সেটা দেখে উর্মি ভয়ে কেটে ওঠে। উর্মি উপরে উঠতে গিয়ে সিঁড়ি থেকে পিছলে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। পরে সে রিমা ও শুভকে সব ঘটনা খুলে বলে এবং শুভকে বলে দ্রুত কৃষ্ণাকে ডেকে আনতে। কৃষ্ণা বাড়িতে এসে পৌঁছায়। উর্মি এবার তার স্বামীকেও চুপ করিয়ে দেয়, কারণ সে এসব বিশ্বাস করছিল না। উর্মি কৃষ্ণাকে জিজ্ঞেস করে তাদের সঙ্গে আসলে কি হচ্ছে, কেন এত অদ্ভুত ঘটনা ঘটছে। কৃষ্ণা জানায় ৩টি মেয়ের আত্মা তাদের তাড়া করছে, কারণ তারা নিজেরাই অজান্তে একটি পুরনো অভিশাপকে নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছে, যা একটি প্রাচীন বস্তু বা আর্টিফ্যাক্টের সঙ্গে যুক্ত। আপনারা কেউ কি বাইরে থেকে প্রাচীন কোনো বস্তু ঘরে এনেছেন? কিন্তু সবাই বলে তারা এমন কিছু বাড়িতে আনেনি। তখন ৩ বোনকে জিজ্ঞেস করলে অঙ্কিতা বলে যে সে বাথরুমে এক মহিলার আত্মা দেখেছে যার গলা কাটা ছিল। এরপর উর্মি কৃষ্ণাকে অনুরোধ করে সব ঠিক না হওয়া পর্যন্ত যেন তিনি তাদের বাড়িতেই থাকেন। এরপর রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে স্যামি তিতলিকে ফোন করে, আর তিতলি ছাদে গিয়ে সেই কল রিসিভ করে। সেখানে আমরা জানতে পারি স্যামি আসলে তিতলিকে কলকাতায় নিজের কাছে ডাকার চেষ্টা করছে। সে তিতলিকে বাড়ি ছেড়ে পালিয়ে আসতে উৎসাহ দিচ্ছিল, কারণ সে নাকি তাকে বিয়ে করতে চায়। তিতলি কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে কৃষ্ণা এসে বলে এভাবে রাতে একা ছাদে আসতে তার ভয় লাগে না, বিশেষ করে যখন বাড়িতে এত অদ্ভুত ঘটনা ঘটছে। এরপর তাদের মধ্যে কথা হয়। তিতলি বলে সে ভূত প্রেতে বিশ্বাস করে না, কারণ সে সাইকোলজি পড়ে এবং ভবিষ্যতে সেটাই পড়তে চায়। তার মতে এসব শুধু মনের খেলা, শেয়ার্ড সাইকোসিস, আর তন্ত্রমন্ত্র বলে কিছু বাস্তবে নেই। এটা শুনে কৃষ্ণা বলে ভালোবাসাও এক ধরনের তন্ত্র, বরং সবচেয়ে শক্তিশালী তন্ত্র। আসলে সে ঘুরিয়ে স্যামির কথাই বোঝাতে চাইছিল। সত্যিকারের ভালোবাসা আর ভুল ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। এরপর তিতলি ঘুমোতে চলে যায়। তিতলি চলে যাওয়ার পর কৃষ্ণা নিচতলায় পবিত্র ছাই ছড়িয়ে দেয়, আর দেখা যায় সেই ছাই যেন তিতলিকে অনুসরণ করছে, মানে তিতলির জীবন বিপদের মধ্যে। এরপর তিতলি নিজের রুমে গিয়ে জিনিসপত্র গুছাতে শুরু করে, কিন্তু অঙ্কিতা ও অন্তরা জেগে উঠে তাকে থামানোর চেষ্টা করে। তিতলি বলে স্যামির ভালো চাকরি আছে, নিজের বাড়িও আছে, যদিও সে অনাথ এবং বয়সে বড়, তাই তার মা-বাবা এই সম্পর্ক মেনে নেবে না, ফলে তাকে পালিয়েই যেতে হবে। তখন অঙ্কিতা ও অন্তরা বলে তিতলি যদি যায় তবে তাদেরও সঙ্গে নিয়ে যেতে হবে, না হলে তারা চিৎকার করে সবাইকে জাগিয়ে দেবে এবং বলে দেবে যে তিতলি পালাচ্ছে, কারণ তারাও ওই ভুতুরে বাড়িতে থাকতে চায় না। পরদিন সকালে রিমা ওপরে গিয়ে দেখে ৩ মেয়ের কেউই ঘরে নেই। এতে সে ভয় পেয়ে যায়। এদিকে লতাকে দেখা যায় পূজার ঘরে পূজা করছে। সে লর্ড হেরুকের মূর্তিতেও ফুল দিচ্ছিল। ঠিক তখনই নিচে বসে থাকা কৃষ্ণা, যে পুরনো শাস্ত্র পড়ছিল, হঠাৎ কিছু অস্বাভাবিক অনুভব করে। সে বুঝতে পারে যে অভিশপ্ত বস্তুটির সঙ্গে এই সমস্যা জড়িত, এটি এই বাড়ির পূজার ঘরেই রয়েছে। সে দ্রুত উর্মির কাছে গিয়ে পূজার ঘরের অবস্থান জানতে চায় এবং দৌড়ে সেখানে যায়। এদিকে রিমা এসে উর্মিকে জানায় যে ৩ মেয়েই নিখোঁজ, আর তিতলির ফোনও বন্ধ। কৃষ্ণা পূজার ঘরে গিয়ে দেখে লর্ড হেরুকের মূর্তিটি জ্বলজ্বল করছে। সে বুঝে যায় সমস্যার মূল এটিই। সে মূর্তিটা তুলে নিয়ে বলে সে অনেক দেরি করে ফেলেছে। এতদিন ধরে সমস্যার উৎস তার সামনে থাকলেও সে বুঝতে পারেনি। এখানেই ৩য় এপিসোড শেষ হয়। ৪র্থ এপিসোডের শুরুতে দেখানো হয় টেনিয়া, অর্থাৎ স্যামির মা মায়াকে। কিছু মহিলা তার ছেলে নিয়ে খারাপ কথা বলছিল। মায়া বলে তার ছেলে এখন আর তার জীবনে নেই, সে অনেক আগেই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়িতে ফিরে মায়া একটি বাক্স দেখে। জানা যায় এই বাক্সটি ৩০ বছর আগে তার শাশুড়ি তাকে দিয়েছিল এবং এটিকে খুব যত্ন করে রাখতে বলেছিল, কারণ এর ভেতরের বস্তুটি অভিশপ্ত। আরও ভয়ঙ্কর বিষয় হল তাদের বংশে শুধু সে আর তার স্বামীই বেঁচে ছিল, আর যেদিন এই বস্তুটি বাক্সে থাকবে না সেদিন বুঝতে হবে হালদার পরিবার শেষ হয়ে যাবে। এই সত্য বুঝে মায়া নিজেই নিজের জীবন শেষ করে ফেলে, কারণ সে জানে আর কেউ বাঁচবে না। বর্তমান সময়ে তিতলির বাড়িতে সবাই চিন্তায় পড়ে যায়। ৩ মেয়ে কোথায় গেল? শুভভাবে হয়তো তারা কোথাও ঘুরতে গেছে, ফোন বন্ধ হয়ে গেছে, কিন্তু বিষয়টা অনেক গুরুতর ছিল। ঠিক তখনই কৃষ্ণা সেই অভিশপ্ত রেলিকটি খুঁজে পায় এবং জানায় সে একটু দেরি করে ফেলেছে। সমস্যার মূল সব সময় এখানেই ছিল।
এই রেলিকটাই সব সমস্যার কারণ, যা 1000 বছর আগের কোনো ঘটনার ফলে অভিশপ্ত হয়ে গেছে। তার গুরু আগেই তাকে এই বিষয়ে বলেছিলেন। সবাই বলে তারা জানেই না এই বস্তুটি কিভাবে বাড়িতে এলো। কিন্তু এখন সবার প্রধান চিন্তা মেয়েগুলোকে খুঁজে বের করা। কৃষ্ণা বলে মেয়েদের কারও একটা কাপড় নিয়ে আসতে। তারপর দেখা যায় কিভাবে 3 মেয়ে স্যামির ফাঁদে করে কলকাতায় চলে গেছে, আর স্যামি তাদের নিয়ে একটি রেস্টুরেন্টে খেতে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই কেউ তাদের দূরদৃষ্টি থামিয়ে দেয়। এটা দেখে কৃষ্ণাও অবাক হয়ে যায়। এত শক্তিশালী কে হতে পারে যে তার নিজের শক্তিকেও থামিয়ে দিতে পারে? এমনকি তার গুরুর শক্তিকেও আটকে দিচ্ছে। ঠিক তখনই কৃষ্ণার গুরু তার সামনে আসে। তিনি বলেন, সময়কে নিজের মতো করে চলতে দিতে হয়। সময়ের আগে কিছু করতে গেলে যা হবার কথা তা হয় না, তাই চিন্তা করার দরকার নেই, সব ঠিক হয়ে যাবে। আর এই রহস্যের সব উত্তর ওই রেলিকের মধ্যেই লুকিয়ে আছে। এই অশুভ শক্তিকে সেটার মাধ্যমেই থামাতে হবে। এরপর কৃষ্ণা বাড়ির সবাইকে জানায় যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়, এখানে খুব শক্তিশালী এক অশুভ শক্তি কাজ করছে। পরিস্থিতি একদম স্বাভাবিক নয়। তখন শুভ বলে সে তার দাদার কাছ থেকে সোমপুর সম্পর্কে শুনেছে। তার দাদা বলেছিলেন তারা সবাই বৌদ্ধ ছিলেন এবং তাদের একজন পূর্বপুরুষ সেখানে প্রধান সন্ন্যাসী ছিলেন। তার নাম রত্নাকার শান্তি। আর এই রত্নাকার শান্তি সেই 1000 বছর আগের প্রধান সন্ন্যাসী, যার শিষ্য ছিল বজ্রকেতু। এটা শুনে কৃষ্ণা সব বুঝতে শুরু করে। তারপর শুভকে নিয়ে দ্রুত নন্দা দিঘি মঠের দিকে রওনা দেয়। তবে শুভর মাথায় প্রশ্ন ছিল, যদি অভিশাপ সোমপুর মঠ থেকে শুরু হয়ে থাকে, যা এখন বাংলাদেশের মধ্যে, তাহলে তারা অন্য মঠে কেন যাচ্ছে? এতে কি লাভ হবে? কৃষ্ণা তাকে বোঝায় আগের সময়ে নালন্দা, সোমপুর, বিক্রমশিলা এবং নন্দাদিঘি এই সব মঠ একে অপরের সঙ্গে এমনভাবে যুক্ত ছিল যেমন মানুষের শরীরে স্নায়ুগুলো যুক্ত ছিল। সব কিছু একটি অদৃশ্য শক্তির মাধ্যমে সংযুক্ত ছিল। তাই নন্দাদিঘির মাধ্যমে তারা সোমপুরের সঙ্গে সেই র্যালিকের যোগসূত্র তৈরি করে সত্যটা জানতে পারবে। কারণ সত্য না জেনে তারা কিছুই করতে পারবে না। অন্যদিকে কলকাতায় স্যামি 3 মেয়েকে চায়না টাউনে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়, যেখানে কেউ ছিল না। আসলে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল। খাওয়ার পর 3 জনই অজ্ঞান হয়ে যায়, অর্থাৎ তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছিল। এদিকে কৃষ্ণা ও শুভ নন্দাদিঘিতে পৌঁছে যায়। তখন রাত হয়ে গেছে। জায়গাটা জঙ্গলের কাছে এবং খুবই ঘন অরণ্যে ঘের। ঠিক তখনই 1000 বছর আগে বলি দেওয়া 3 মেয়ের আত্মা এসে কৃষ্ণাকে জঙ্গলের দিকে ইশারা করে। তারা ভয় দেখাচ্ছিল না, বরং সতর্ক করছিল, পথ দেখাচ্ছিল। আসলে এই আত্মাগুলো তিতলির পরিবারকেও ভয় দেখাচ্ছিল, যাতে কৃষ্ণা তাদের বাড়িতে আসে এবং তাদের সাহায্য করতে পারে। সবকিছুই সেই রেলিকের সঙ্গে জড়িত ছিল। এদিকে স্যামির আড্ডায় 3 মেয়ের জ্ঞান ফিরে আসে। সেখানে স্যামি তিতলিকে একটা থাপ্পড় মারে এবং বলে তার উচ্চস্বরে কথা বলা পছন্দ নয়, যেমনটা সে ছোটবেলাতেও সহ্য করতে পারত না। এখন তাদের কাছে সত্যটা পরিষ্কার হয়ে যায়। স্যামি আসলে তাদের বিক্রি করার জন্যই এখানে এনেছে, আর তার ভালোবাসা ছিল পুরোপুরি একটা অভিনয়। এটা বুঝে তিতলি ভেঙে পড়ে এবং কাঁদতে থাকে, কারণ তার জন্যই তার 2 বোনও এই ফাঁদে পড়েছে। এদিকে জঙ্গলের ভেতরে কৃষ্ণা বোঝায় এই রেলিক আসলে একটা কার্মিক অ্যাঙ্কার। 1000 বছর আগে এই 3 মেয়ের সঙ্গে ভয়াবহ অন্যায় হয়েছিল, আর এই রেলিকই সেই ঘটনার একমাত্র সাক্ষী। অর্থাৎ কোনো এক শক্তি চায় এই মেয়েরা ন্যায়বিচার পাক। এখন সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে, তাই দ্রুত সত্যটা জানা জরুরি। এরপর কৃষ্ণার রেলিকটি সামনে রেখে পূজা শুরু করে এবং একটি সংযোগ তৈরি করে, যার মাধ্যমে সে অতীতে পৌঁছে যায়, যেখানে রত্নাকর শান্তি বজ্রকেতুর সামনে দাঁড়িয়েছিল। ঠিক একই সময়ে বর্তমান সময়ে স্যামি তার বন্ধুদের সঙ্গে লাল পানি খেয়ে আনন্দ করছিল। কিন্তু হঠাৎ সে নিজেকে 1000 বছর আগের সেই একই জায়গায় দেখতে পায়, যেখানে তার সামনে দাঁড়িয়ে আছে বজ্রকেতু। অবাক করার বিষয়ে দুজনের চেহারা একেবারে একই, শুধু দাড়ির পার্থক্য। স্যামির হাতে একটি তীরের চিহ্ন জ্বলজ্বল করতে শুরু করে, আর সে মাটিতে বসে পড়ে। এতে তার বন্ধুরা ভয় পেয়ে যায়। স্যামি নিজেও বুঝতে পারে না তার সঙ্গে কি হচ্ছে। এখানেই 4র্থ এপিসোড শেষ হয়। 5ম এপিসোডের শুরুতে রত্নাকর শান্তি বজ্রকেতুকে অভিশাপ দেয়। সে বলে পবিত্র মঠের ভেতরে লর্ড হেরুকের সামনে বলি দিয়ে নিজের শক্তি বাড়াতে এবং অমর হতে চেয়ে মহাপাপ করেছে। তাই তার পুরো বংশ এই অভিশাপে জড়িয়ে পড়বে, আর এই র্যালিকই এই সাক্ষী থাকবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই রেলিক লর্ড হেরুককে প্রতিনিধিত্ব করে না, বরং বজ্রকেতুর সেই পাপকে প্রতিনিধিত্ব করে যা সে দেবতাকে সন্তুষ্ট করার জন্য করেছিল। এটি আসলে এক ধরনের শক্তি ধারণ ও প্রবাহিত করার মাধ্যম ছিল, কিন্তু এমন পাপ সহ্য করা যায় না, তাই তাকে 1000 বছর ধরে এর শাস্তি পেতে হবে। প্রতি 100 বছরে তার বংশে তার মতোই এক দানবসুলভ মানুষ জন্মাবে, ফলে ধীরে ধীরে তার বংশ ধ্বংস হয়ে যাবে, আর ঠিক 1000 বছর পরে বজ্রকেতু আবার জন্ম নেবে। তবে এই রেলিক কখনোই তার কাছে পৌঁছবে না, আর সে বুঝতে পারবে যে তার বংশ শেষের দিকে। কৃষ্ণা আরও কিছু কথা শোনে, কিন্তু সেটা পুরোপুরি জানানো হয় না, মানে আমরা আংশিক তথ্যই পাই। এখান থেকে বোঝা যায় স্যামি আসলে বজ্রকেতুর পুনর্জন্ম, তাই সে নিজের 1000 বছর আগের রূপ দেখতে পেয়েছিল। তার চেতনা তাকে তার আসল পরিচয় বুঝিয়ে দিচ্ছিল, এবং এজন্যই তার হাতে সেই তীরের চিহ্ন জ্বলছিল। আর চেহারা দেখে তো বোঝাই যায় স্যামি আসলে সেই ট্যানিয়া যে ছোটবেলা থেকেই খারাপ কাজ করতে করতে এত দূর এসেছে। তার মধ্যে শুরু থেকেই নিষ্ঠুরতা ছিল। অন্যদিকে তিতলির বাড়িতে দেখা যায় শুভ ফিরে এসেছে, এবং পুলিশও সেখানে এসেছে। তারা 3টি মেয়েকে খুঁজে বের করার চেষ্টা করছে। তিতলির বাবার এখনও সন্দেহ কৃষ্ণার ওপর। সে মনে করে কৃষ্ণা ভণ্ড, এবং এই ঘটনার পেছনে তারই হাত আছে। পুলিশ জানায় মেয়েরা বালুঘাট থেকে শিয়ালদহগামী ট্রেনে উঠেছিল। সেখানে কোনো জোর জবরদস্তির চিহ্ন নেই, তাই এটি মানব পাচারের ঘটনা হতে পারে, কারণ এমন ঘটনা সম্প্রতি অনেক ঘটছে। পুলিশ অফিসার বলে কলকাতায় তাদের ছবি পাঠানো হবে, যাতে দ্রুত তাদের খোঁজে পাওয়া যায়। এদিকে তিতলির বাবা বলে কৃষ্ণা তো বলেছিল মেয়েদের কিছুই হবে না, সে সবাইকে বাঁচাবে, তাহলে এখন সে কোথায়? শুভ জানায় কৃষ্ণা একাই কাজ করতে চায়, তাই সে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। শেষে দেখা যায় কৃষ্ণা টেনিয়ার বাড়িতে গেছে, যেখানে তালা ঝুলছে। তালা ছুঁতেই কৃষ্ণা বুঝতে পারে মায়া নিজের জীবন শেষ করে ফেলেছে। আশেপাশের এক মহিলা জানায় তার ছেলে শেষকৃত্যেও আসেনি। তখন কৃষ্ণা বলে এই বংশের শিকড় অনেক আগেই ধ্বংস হয়ে গেছে, এখন সময় এসে গেছে গাছের শিকড় উপড়ে ফেলার, মানে টেনিয়াকে শেষ করার। ঠিক তখনই টেনিয়ার জ্ঞান ফিরে আসে, আর সে আয়নায় নিজের মধ্যে বজ্রকেতুকে দেখতে থাকে, কারণ আসলে সে নিজেই তো সেই বজ্রকেতুর পুনর্জন্ম। এতে সে খুব বিভ্রান্ত হয়ে পড়ে। এরপর তার বন্ধুরা ফোন করে বলে তাদের সহ্য হচ্ছে, তারা মেয়েদের সঙ্গে দুষ্টু কাজ করবে। এটা শুনে টেনিয়া প্রচণ্ড রেগে যায় এবং বলে কেউ কোনো মেয়েকে ছুঁবে। ঠিক তখনই তার 2 বন্ধু শিবু আর রানা 3 জনের জন্য খাবার নিয়ে আসে। মেয়েগুলো ভয়ে কাঁপছিল, তাদের সঙ্গে কি হবে সেটা ভেবে আতঙ্কে ছিল। এদিকে কৃষ্ণা একটি ক্যাবে বসে সেই রেলিককে কাম্পাসের মতো ব্যবহার করে শক্তির অনুভূতি দিয়ে মেয়েদের খোঁজার চেষ্টা করছিল। এটির ড্রাইভারও অবাক হয়ে যায়, কারণ কৃষ্ণা চোখ বন্ধ করে দিক নির্দেশ দিচ্ছিল এবং সকাল থেকে কলকাতার রাস্তায় ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিল। রাতে দেখা যায় টেনিয়া আরেকটি মেয়েকে নিয়ে এসেছে, যাকে সে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে বিক্রি করতে চেয়েছিল। কিন্তু হঠাৎ সেই 3 মেয়ের আত্মা এসে তাকে ভয় দেখাতে থাকে। আর কত মেয়ের জীবন সে নষ্ট করবে, কত রক্ত চাই তার। এতে বিরক্ত হয়ে সে ওই নতুন মেয়েটিকে সেখান থেকে চলে যেতে দেয়। ঠিক তখনই তার আড্ডায় থেকে 3 জন কোনোভাবে শিবু আর রানাকে মেরে পালাতে শুরু করে। সামনে একটি পুলিশ ভ্যান এসে থামে, আর এক অফিসার তাদের গাড়িতে তুলে নিয়ে যায়। ঠিক তখনই কৃষ্ণাও সেখানে পৌঁছায়, কিন্তু মেয়েদের আর পায় না, কারণ পুলিশ ভ্যানটি ঠিক তার পাশ দিয়েই চলে যায়। তখন তার মনে হয় মেয়েদের কোথাও নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আসলে সেই পুলিশ অফিসারও এই চক্রের সঙ্গে জড়িত ছিল, এবং তার সাহায্যেই স্যামি মেয়েদের পাচার করত। সেই ভ্যানেই তিতলি ও তার বোনদের আবার স্যামির আড্ডায় নিয়ে আসা হয়। এবার স্যামি তিতলির সঙ্গে খারাপ কিছু করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে সামনে লর্ড হেরুক ও মা বজ্রবরাহীর ছবি দেখতে পায়, যা আসলে ডাকিনীরই এক রূপ। এতে তার অতীতের স্মৃতি ফিরে আসতে শুরু করে। 1000 বছর আগের সেই সব ঘটনা মনে পড়ে যায়। ভয়ে সে পিছিয়ে যায়। এরপর সে শিবু ও রানাকে বলে 3 মেয়েকে বন্দি করে রাখতে, যাতে তারা পালাতে না পারে। তারপর সে একটি ধারালো দাঁ এবং কাঠের টুকরো নিয়ে আসে। লোকজন তাকে থামাতে চাইলে তার চোখের চাহনিতেই সবাই ভয় পেয়ে যায়। মনে হচ্ছিল তার ভেতরের বজ্রকেতু পুরোপুরি জেগে উঠেছে। এখানেই 5ম এপিসোড শেষ হয়। এবার আসা যাক শেষ, অর্থাৎ 6ষ্ঠ এপিসোড। শুরুতেই দেখা যায় স্যামি পুরোপুরি বজ্রকেতুতে পরিণত হয়েছে। তার চেতনা পুরোপুরি এই শরীরে প্রবেশ করেছে। সে দেয়ালে নিজ হাতে মা বজ্রবরাহী ও লর্ড হেরুকের ছবি এঁকে ফেলেছে, এবং এতে সে খুবই আনন্দ পাচ্ছে। এদিকে তিতলির বাড়িতে পুলিশ খবর পায় যে তার ফোনের লোকেশন ট্রেস করা গেছে।
কলকাতার তারাতলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কাছে। সঙ্গে সঙ্গে থানায় খবর পাঠানো হয় এবং ছবি শেয়ার করা হয়। স্যামির সঙ্গে যুক্ত পুলিশ অফিসার এটা দেখে ভয় পেয়ে যায়, কারণ যদি হেডকোয়ার্টারের অফিসাররা সেখানে পৌঁছে যায় তাহলে সবাই ধরা পড়বে। তাই সে স্যামিকে ফোন করে, কিন্তু স্যামি তখন নিজের উন্মাদনায় ডুবেছিল। ফলে ওই অফিসার নিজেই সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে স্যামি প্রথমে তিতলিকেই বলি দিতে চায়, কারণ 1000 বছর আগে তার সাধনা অসম্পূর্ণ থেকে গিয়েছিল। আজ সে আবার লর্ড হেরুকের সামনে সেই আচার সম্পূর্ণ করতে চায়। কিন্তু ঠিক যখন সে তিতলিকে বলি দিতে যাচ্ছিল, তখনই কৃষ্ণা এসে নিজের শক্তি দিয়ে দূর থেকেই সেই দাঁত থামিয়ে দেয়। তার শক্তি বজ্রকেতুর থেকেও বেশি ছিল। তখন কৃষ্ণা বলে 1000 বছর আগেই রত্নাকার শান্তি অভিশাপ দিয়েছিল যে 1000 বছর পর লর্ড হেরুকের সঙ্গিনী অর্থাৎ মা বজ্রবরাহী নিজেই এসে এই দানব বজ্রকেতুকে শাস্তি দেবেন এবং তিনি মানুষের রূপে জন্ম নেবেন। অর্থাৎ তিতলির মধ্যেই মা বজ্রবরাহীর শক্তি রয়েছে, আর সেটাকে জাগিয়ে তুলবে এক রহস্যময় ব্যক্তি, যে আর কেউ নয়, কৃষ্ণা নিজেই। এরপর শুরু হয় তীব্র লড়াই। কৃষ্ণা বারবার তিতলিকে বলে তার ভেতরের শক্তিকে জাগাতে, তার ডাকিনী রূপকে প্রকাশ করতে। ঠিক তখনই সেই দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার পেছন থেকে এসে কৃষ্ণাকে গুলি করে। এভাবে দেবীকে আহ্বান করতে করতে শেষ পর্যন্ত কৃষ্ণা নিস্তেজ হয়ে পড়ে যায়। চারপাশের মোমবাতি আর প্রদীপগুলো নিভে যায়, যেন দেবী তার প্রার্থনা গ্রহণ করেছেন। হঠাৎ পরিবেশ পুরো বদলে যায় আর তিতলি বজ্রবরাহীর রূপে প্রকাশ পায়। লক্ষ্য করার মতো বিষয়, লতা যে অপরাজিতা ফুল প্রতিদিন অর্পণ করত, সেই ফুলের মালাই তার গলায় ছিল। দেবীর সামনে বজ্রকেতু মাথা নত করে, প্রণাম করে এবং ক্ষমা চায়। দেবী প্রথমে তার মাথায় হাত রাখেন, কিন্তু তার পাপের কথা মনে পড়তেই তিনি তার গলা কেটে তাকে হত্যা করেন। এরপর সেই দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের বুকেও দাঁ ঢুকিয়ে তাকেও শেষ করে দেন। বজ্রবরাহীকে প্রায়ই নিজের কাটা মাথা হাতে ধরে থাকতে দেখা যায়, যা অশুভ শক্তিকে ধ্বংস করার প্রতীক। এরপর দেবী কৃষ্ণার দিকে তাকিয়ে দুঃখিত হন এবং তার ক্ষত সারিয়ে তাকে পুনর্জীবিত করেন। কৃষ্ণা বেঁচে ওঠে। তখন তিতলিরও জ্ঞান ফিরে আসে, মানে দেবী শান্ত হয়ে গেছেন। তিতলি ভয় পেয়ে যায়, কিন্তু 3টে মেয়ে এখন নিরাপদ। এরপর পুলিশ সেখানে পৌঁছায়, কিন্তু তারা শুধু লাশ আর 3টে মেয়েকেই পায়। কৃষ্ণা তখন আর সেখানে নেই। পুলিশের ধারণা হয় স্যামি আর তার সঙ্গীদের সঙ্গে পুলিশের ওই অফিসারের কোনো ঝামেলা হয়েছিল, তাই এমন ঘটনা ঘটেছে। আসলে কৃষ্ণাই মেয়েদের বাঁচিয়েছিল এবং নিজের কাজ শেষ করে সে রেলিকটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। মেয়েরা বাড়ি ফিরে সবাইকে জানায় কৃষ্ণা আঙ্কেলই তাদের বাঁচিয়েছে, না হলে তারা বেঁচে ফিরত না। শেষে দেখা যায় কৃষ্ণা নদীর ধারে সেই রেলিকটিকে পবিত্র ছাই দিয়ে মাটির নিচে পুঁতে দেয় এবং তার উপর অপরাজিতা ফুল অর্পণ করে। তখন তার গুরু আবার সামনে এসে জানায় এখানে তার কাজ শেষ হয়েছে, এখন তাকে অন্য জায়গায় যেতে হবে। অর্থাৎ কৃষ্ণা এভাবেই বিভিন্ন জায়গায় দিয়ে মানুষকে অভিশপ্ত রেলিক থেকে রক্ষা করে। সংক্ষেপে এটি ছিল এক অভিশপ্ত রেলিকের গল্প, যাকে দ্য কাস্ট রেলিক বা দ্য ব্লাডি রেলিকও বলা যায়, কারণ এতে রক্তবলির ইতিহাস জড়িত। এই সিরিজের সঙ্গে ভোগ নামের আরেকটি সিরিজের সংযোগও দেখানো হয়েছে। এখন কিছু লুকোনো তথ্য। লর্ড হেরুকের পুরো নাম হেরুক চক্রসম্বর। তাকে সাধারণত তার ডাকিনী সঙ্গী বজ্রবরাহীর সঙ্গে দেখা যায়, যা পুরুষ ও নারীর ঐক্য ও শক্তির প্রতীক। আসলে বজ্রবরাহী হিন্দু ধর্মে চিন্মস্তা মাতার সঙ্গেও মিল রয়েছে। তিব্বতী বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের মধ্যে অনেক মিল আছে, বিশেষ করে তন্ত্র ও যোগের উচ্চ স্তরের শক্তির ক্ষেত্রে। এই সিরিজের ইন্ট্রোতেই পুরো কাহিনীর ইঙ্গিত দেওয়া ছিল। যদি কেউ মনোযোগ দিয়ে দেখে তাহলে শুরুতেই বুঝে ফেলতে পারে কী ঘটতে চলেছে। মূল ধারণা ছিল লর্ড হেরুক দয়ালু দেবতা, কিন্তু পাপ করলে তিনি রুষ্ট হন এবং সেই পাপীর বংশকে 1000 বছরের জন্য অভিশাপ দেন, আর 1000 বছর পর বজ্রবরাহী এসে সেই পাপীর শেষ করেন। এই সিরিজেও ঠিক সেটাই ঘটেছে। লর্ড হেরুক আসলে অদৃশ্য আনন্দ ও শূন্যতার প্রতীক, আর বজ্রবরাহী তিব্বতী ভাষায় দর্জে ফাগমো নামে পরিচিত, যিনি একজন শক্তিশালী রাগী এবং লাল রঙের ডাকিনী তথা নারী বুদ্ধ। তাই শেষের দিকে তিতলিকেও লাল রঙে দেখা যায়। তান্ত্রিক বৌদ্ধ ধর্মে তিনি অজ্ঞতাকে জ্ঞানে রূপান্তর করার প্রতীক। তিনি বজ্রযোগিনীরই এক রূপ। তার বিশেষ চিহ্ন হল ডান কানের পেছনে একটি শূকরের মাথা, যা অহংকার ও মোহ দূর করার প্রতীক হিসেবে ধরা হয়। তার তৃতীয় চোখ, যেটা তিতলির কপালেও দেখা যায়, সেটিও অহংকার ধ্বংস করার ইঙ্গিত দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি মাথায় 5টি খুলি ধারণ করেন, যা মানুষের 5টি নেতিবাচক আবেগকে জ্ঞানে রূপান্তর করার প্রতীক। এই সিরিজে এটাও বোঝানো হয়েছে
যদি আপনার মধ্যে অজ্ঞতা থাকে এবং সঠিক জ্ঞান না থাকে তাহলে এই ধরনের তন্ত্রমন্ত্র থেকে দূরে থাকা উচিত। আশা করি এখন রক্ত ফলক সিরিজটি আপনার ভালোভাবে বোঝা হয়ে গেছে। বুঝে থাকলে ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।